সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ স্পেশাল। কারণ আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নবম মাসে কিছু বিশেষ প্রস্তুতি, ডেলিভারি পেইন সংক্রান্ত অনেক তথ্য, সেই সঙ্গে ডেলিভারির সময় করণীয় আপনার 2-3টি কৌশল ও ডেলিভারির পূর্বে বিশেষ কিছু লক্ষণ, আরও অনেক কিছু। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ স্পেশাল। কারণ আমি আপনাদেরকে বলবো নবম মাসের কিছু বিশেষ প্রস্তুতি, ডেলিভারি পেইন সংক্রান্ত অনেক তথ্য, সেই সঙ্গে ডেলিভারির পূর্বে ও পরে আপনার করণীয় বিশেষ কিছু কৌশল এবং অনেকগুলো লক্ষণ সম্পর্কে ডেলিভারির পূর্বে আরও অনেক তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। গর্ভাবস্থান নবম মাস মানে হলো ডেলিভারির কাউন্টডাউন শুরু। এই সময় আপনাকে শেষ চেক আপটা করে নিতে হবে। গর্ভাবস্থায় একজন গর্ভবতীকে 4বার চেক আপ করতে হয়। প্রথম কনসিভ করার পরে একবার, 5 মাসে একবার, 7 মাসে একবার, 9 মাসে একবার। নবম মাসের চেক আপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই চেক আপের উপর ডিপেন্ড করবে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। নবম মাসে চেক আপ করানোর পরে যদি দেখেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, বাচ্চার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ইনশাল্লাহ ডাক্তার হয়তো বা আপনাকে নর্মাল ডেলিভারির কথা বলবে। আর যদি কোনো কিছুতে কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার সিজারের কথা বলবে। আপনার বাচ্চার যদি ম্যাচিউর হয়ে যায় তখন ডাক্তারই আপনাকে বলবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে আপনি সিজারটা করিয়ে নিতে পারলেন। কিন্তু যদি আপনার নর্মাল ডেলিভারি হওয়ার হয় তখন সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। নবম মাসে আপনি আপনার হসপিটাল ব্যাগটা অবশ্যই গুছিয়ে রাখবেন। কারণ সিজার বলুন বা নর্মাল ডেলিভারি বলুন, যে কোনো সময় আপনাকে হসপিটালে যেতে হবে। তাই আগে প্রস্তুতি নিয়ে রাখলে পরবর্তীতে আর ঝামেলা হবে না। খুব বেশি কিছু নয়, প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আপনি আপনার হসপিটাল ব্যাগটা গুছাবেন। হসপিটাল ব্যাগটা কিভাবে গোছাতে হবে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে শারীরিক, মানসিক, আর্থিক 3ভাবে প্রিপারেশান নিয়ে রাখবেন। ডেলিভারির ক্ষেত্রে মানসিক প্রিপারেশানটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি মানসিকভাবে যত শক্ত থাকতে পারবেন আপনার ডেলিভারি কাজটা তত বেশি সহজ হবে, স্পেশালি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন অবশ্যই ছুটি নিয়ে নিতে হবে আপনাকে। কারণ নবম মাস মানে হলো ডেলিভারির সময় যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। সেটা নবম মাসের শুরুতেও হতে পারে, মাঝামাঝিও হতে পারে, শেষেও হতে পারে। এর নির্দিষ্ট কোনো সময় নেই, তাই ছুটিটা নিয়ে নেবেন। এবং আবারও বলছি, সবাই মানসিকভাবে প্রিপারেশান নিয়ে রাখবেন, যেটা সবথেকে বেশি প্রয়োজন ডেলিভারির জন্য। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ভালো মন্দগুলো সবসময় খেয়াল রাখবেন, ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। ডেলিভারির সময় আপনি অনেকগুলো লক্ষণ নিজের মধ্যে দেখতে পাবেন। বিশেষ করে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ু, যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করা, ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা, এছাড়া বিভিন্ন ধরনের স্রাব যাওয়া, কারো সাদা পাতলা স্রাব যাচ্ছে, কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে, আঠালো স্রাব, থকথকে স্রাব ইত্যাদি বিভিন্ন ধরনের স্রাব যাবে। এই লক্ষণগুলো আপনি আপনার মধ্যে মোটামুটি নবম মাস থেকেই দেখতে পাবেন বা 36 সপ্তাহ থেকে দেখতে পাবেন। যখন এই লক্ষণগুলো দেখতে পাবেন তখন ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারির চান্স আছে, এগুলো নর্মাল ডেলিভারির লক্ষণ। এর পাশাপাশি এগুলো এখন হওয়াটা স্বাভাবিকও, ঘাবড়ানোর কিছু নেই। কারণ কি, আপনার বডি এখন প্রিপারেশান নিচ্ছে ডেলিভারির জন্য। মোটামুটি বডি, বাচ্চার সব কিছুই ডেলিভারির জন্য প্রিপারেশান হয়ে গেছে। এখন শুধুমাত্র ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা। সেজন্যই এই ধরনের লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পাচ্ছেন, হরমোনাল পরিবর্তনের জন্য দেখতে পাচ্ছেন। তাই এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে ঘাবড়ানোর কারণ নেই। তবে হ্যাঁ, এগুলো কখন অস্বাভাবিক, যখন অতিমাত্রায় হয়ে যায়, আপনি সহ্য করতে পারছেন না, তখন অস্বাভাবিক, তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যেমন স্রাব যেতে যেতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, কোমরের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছেন, উঠলে দাঁড়াতে পারছেন না, দাঁড়াতে বসতে পারছেন না, এভাবে কত সমস্যা হচ্ছে, অতিরিক্ত হচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন চেপে রাখার আর কোনো উপায় নেই।
আর যদি আপনি দেখেন যে না হালকা ফুলকো আছে, আপনি সহ্য করতে পারছেন, তাহলে ঠিক আছে, এটা স্বাভাবিক আছে এবং নর্মাল ডেলিভারির লক্ষণ। যাদের নর্মাল ডেলিভারির ইচ্ছে আছে তারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন, অপেক্ষা করবেন। নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো এই 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এবার কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39 সপ্তাহে হয়, কারো 40 সপ্তাহে হয়। তাই ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকে বলেন যে আমি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছি কিন্তু পেইন আসছে না আমার। নর্মাল ডেলিভারি প্রক্রিয়া কখনো পেইন দিয়ে শুরু হয় না। এই প্রক্রিয়াটা শুরু হবে পিরিয়ড হওয়া দিয়ে। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, এখানেও আপনার প্রথমে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যাবে, এক কথায় আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে, পিরিয়ডের মতো ফিলিংস হবে। এরপরে আপনার পানি ভাঙবে 2-1 ফোঁটা করে বা তার থেকে একটু বেশি, তারপরে আপনার পেইন আসবে। একটা ধাপ থেকে আরেকটা ধাপ হতে কারো 5 থেকে 7 ঘন্টা লাগে, কারো 13-14 ঘন্টা সময় লাগে, কারো 24 ঘন্টা সময় লাগে, যার যেরকম। ডেলিভারি পেইন কখনো এক নাগাড়ে হয় না, এটা থেমে থেমে হয়। কারো 10 মিনিট পরে পরে হয়, কারো 15 মিনিট পরে পরে হয়, কারো আবার আধা ঘন্টা পরে পরে হয়। তবে এই ব্যথাটা কখনোই অসহনীয় বা অসহ্য এরকম নয়। এটা খুব মিষ্টি একটা ব্যথা, স্বাভাবিক একটা ব্যথা। যখন ব্যথাটা আসবে তখন আপনি জাস্ট কয়েক সেকেন্ড ফিল করবেন, এরপরে ব্যথাটা চলে যাবে। আপনি ওঠা বসা হাঁটা খাওয়া চলা সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যখন আসবে কয়েক সেকেন্ড একটু কষ্ট পাবেন, তারপরে আবার চলে গেলে আবার ওঠা বসা খাওয়া, হসপিটালে যাওয়া, ফোনে কথা বলা সব কিছু করতে পারবেন। এভাবে ব্যথাটা হালকা পর্যায় থেকে মাঝারি পর্যায়ে যাবে, মাঝারি পর্যায় থেকে ভারী পর্যায়ে যাবে। ভারী পর্যায়ে মানে এরকম নয় যে একেবারে আপনি অস্থির হয়ে যান, পাগল হয়ে যাচ্ছেন ব্যথায়, আর পাচ্ছেন না, অসহ্য ব্যথা, এরকম নয়। ভারী ব্যথা মানে হচ্ছে আগে যদি আপনার 10 মিনিট পর পরে হতো, এখন কয়েক মিনিট পর পর হবে, কয়েক সেকেন্ড পর পর হবে। পার্থক্য শুধু এতটুকুই। তবে ব্যথা যতই ভারী হোক না কেন, যত যাই হোক না কেন, আপনার সহ্য করতে পারবেন, সহ্য করে বাচ্চাকে জন্ম দিতে পারবেন। তাই নতুন মা হয়ে থাকলে ঘাবড়াবেন না। অনেকে বলেন এই ব্যথাটা আমি কিভাবে বুঝতে পারবো? নবম মাসে সাধারণত আপনি এখন যে ব্যথা কষ্টগুলো ফিল করছেন, ডেলিভারির যে পেইন, এটা অন্য সব কিছু থেকে একেবারে ডিফারেন্ট। এখানে ব্যথাটা একটু কিচকিচে টাইপের, এটা অনেকটা যৌনাঙ্গ থেকে নিচের দিকে চাপ দেয়, মনে হয় যেন কিছু একটা বেরিয়ে যেতে চাচ্ছে। এই ব্যথাটাকে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন, অন্য কোনো ব্যথা এরকম নয়। আগেও কখনো আপনি এসব ধরনের ব্যথা ফিল করেননি, প্রথমবার এটা ফিল করছেন। তাই এই ব্যথা নিয়ে চিন্তার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, আপনি ইজিলি বুঝতে পারবেন, প্রথমবার মা হয়ে থাকলেও বুঝতে পারবেন। যখন ধরুন আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, মানে পিরিয়ড শুরু হয়ে যাবে, তখন আপনাকে কিছু কৌশল অ্যাপ্লাই করতে হবে। এই কৌশল অনেকটাই হচ্ছে প্রাচীন মা দাদি নানি এদের সময় কিন্তু সিজার ছিল না, সেরকম ভালো ডক্টর ছিল না, সেরকম ভালো জানার ওয়ে ছিল না। তারা নিজেরাই কিছু টোটকা ব্যবহার করতেন বা কৌশল অ্যাপ্লাই করতেন, যার ফলে ডেলিভারি প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যেত। আমি সেই ধরনের কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে অন্যতম হচ্ছে, যখনই আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে, মানে ডেলিভারি প্রক্রিয়া প্রথম ধাপটা শুরু হয়ে যাবে, তখন হাঁটাচলা করবেন। অনেকে ভাবেন যে এ সময় শুয়ে থাকি, এ সময় শুয়ে না থেকে হাঁটাচলা করলে যেটা হবে, জরায়ু মুখটা খুলতে সহজ হবে, প্লাস আপনার পেইনটা একটু তাড়াতাড়ি আসবে। হাঁটাচলা করার পাশাপাশি আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেই খাবারই আপনি ওই সময় খান না কেন, ভাত হতে পারে, ডাল হতে পারে, রুটি হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, দুধ হতে পারে, ডিম হতে পারে, যেটাই খান না কেন একটু কুসুম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো পেইনকে আনতে ও পেইনকে দ্রুত বাড়াতে সহায়তা করে। যখন আপনার পানি ভাঙবে, 1-2 ফোঁটা করে পানি ভাঙুক বা তার থেকে একটু বেশি ভাঙুক, বিছানায় শটান শুয়ে পড়বেন। বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না, কারণ বেশি পানি যদি ভেঙে যায় তাহলে বাচ্চা গর্ভে শুকিয়ে মারা যাবে। অনেকে দেখেন যে একেবারে ঝরঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙা দিয়েই পানি ভাঙা প্রক্রিয়াটা শুরু হয়েছে। এরকম হলে অতি দ্রুত হসপিটালে চলে যাবেন, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। কারণ কি, আপনার পানি অলরেডি ঝরঝর করে ভাঙতে শুরু করেছে, এখন অতি দ্রুত আপনার বাচ্চা গর্ভে মারা যাওয়ার চান্স আছে। তাই পরবর্তীতে ডাক্তাররাই করবে যা করণীয়। আরেকটি ইনফরমেশন হচ্ছে কি, পানি ভাঙার 24 ঘন্টার মধ্যে কিন্তু পেইন এসে যায়, তাই টেনশন নেবেন না। এরপরে যখন আপনার পেইনটা আসবে তখন সেটা একটু নিচের দিকে রিলিজ করবেন, মানে হচ্ছে পেইনটাকে একটু নিচের দিকে ছাড়বেন। আমরা যেরকম নিঃশ্বাস উপরের দিকে টেনে তুলি আর নিচের দিকে ছাড়ি, এরকম পেইনটাকে একটু নিচের দিকে ছাড়বেন।
এতে কি হবে, আপনার দ্রুত জরায়ু মুখ খুলবে, পেইনটা অতি দ্রুত হালকা পর্যায় থেকে মাঝারি পর্যায় থেকে ভারী পর্যায়ে চলে যাবে, ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হবে। যখন লেবার রুমে আপনাকে নিয়ে যাওয়া হবে তখন আপনাকে ডাক্তার জরায়ুমুখ চেক করার পর যদি দেখেন যে আপনার বাচ্চা নিচের দিকে নামছে, ওই সময় ডাক্তার বলবে মা চাপ দিন। চাপ দেওয়ার সময় যেটা করবেন, মাথার নিচে একটা বালিশ রাখবেন আর দুটো হাতকে কিছুর সাহায্যে মুঠি করে ধরে রাখবেন। এতে মাথার নিচ থেকে হাতের দুপাশ থেকে আপনি খুব ভালো একটা প্রেশার পাবেন। আর ওই জোর থেকেই আপনি জোরে চাপ দিলেই 2-3টে চাপ দিতে পারলেই ভালোভাবে আপনার বাচ্চা বেরিয়ে যাবে, আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না। ডাক্তার যখন চাপ দিতে বলবে ঠিক তখনই চাপ দেবেন আর এই কাজটা করবেন। এতে ফুল বডি আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে। এবং লাস্ট হচ্ছে, যখন বাচ্চা বেরোয় তখন একজন মায়ের মনে হয় যে আমার টয়লেট হয়ে যাচ্ছে, এরকমটা মনে করে অনেকে করেন কি যে চেপে রাখেন, যেহেতু বাচ্চা পায়খানার রাস্তা দিয়ে বের হয় অনেকে চেপে রাখেন রাস্তাটাকে। এই কাজটা করবেন না, তাহলে কি হবে, বাচ্চা তো নিচের দিকে নামছে তার মতো প্রেশার দিয়ে, আপনি চেপে রাখলে বাধা পেয়ে সে সেখানেই মারা যেতে পারে। তাই আপনার যেটাই ফিল হোক না কেন আপনি জিনিসটাকে ছাড়বেন। ডাক্তার যখন বলবে চাপ দেবে তখন চাপ দিতে থাকবেন। আপনার মনে হবে টয়লেট হচ্ছে, কিন্তু আসলে ওটা টয়লেট না, ওটা বাচ্চা বেরোচ্ছে। তাই কখনোই চেপে রাখবেন না, পেইনকেও চেপে রাখবেন না বা বাচ্চা বেরোনোর সময় ও প্রসেসটাকেও চেপে রাখবেন না। সবসময় রিলিজ করবেন, নিচের দিকে ছাড়বেন, তাহলে ডেলিভারি কাজটা সহজ হবে। এবারে বলি নবম মাসের কিছু জরুরি সতর্কতার কথা। নবম মাসে অনেকে করেন কি যে যারা নর্মাল ডেলিভারির জন্য চান বা চেষ্টা করেন, তারা যে কাজটা করেন যে বিভিন্ন জনের থেকে বিভিন্ন টিপস টোটকা গ্রহণ করেন। কেউ বলবে ওই কাজ করো পেইন আসবে, ওই কাজ করো পেইন আসবে, এটা করলে 1 ঘন্টায় পেইন আসবে, ওটা করলে আধা ঘন্টায় পেইন আসবে। দেখুন, নানা মুনির নানা মত, সব কিছু ভালো নয় আবার সব কিছু খারাপ নয়। যে কোনো কাজের একাধিক পদ্ধতি রয়েছে, কোনটা কার উপরে ভালো প্রভাব ফেলবে খারাপ প্রভাব ফেলবে সেটা কেউ বলতে পারে না। ভালোর ক্রেডিটটা সবাই নেবে, মন্দের দায়টা কেউ নেবে না। তাই কোনো কিছু শোনা মাত্রই হুটহাট অ্যাপ্লাই করে ফেলবেন না বা অ্যাপ্লাই করার কথা ভাববেন না। অন্তত 100 বার চিন্তা করবেন এটা আপনার জন্য কতটুকু ভালো, আপনার সন্তানের জন্য কতটুকু ভালো। নিজের জন্য সন্তানের জন্য সেফ সিকিউর মনে হলে করবেন, আর ভালো মনে না হলে স্কিপ করে যাবেন। কোনো প্রয়োজন নেই, নর্মাল ডেলিভারি একটা ন্যাচারাল প্রসেস, এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে কোনো মতেই কিছু সম্ভব নয়। প্রাকৃতিকভাবেই সকল প্রসেস শুরু হয়ে শেষ হবে, এখানে কিছুই আপনাকে করা লাগবে না, শুধু ন্যাচারালি একটু প্রিপারেশান নেবেন। কীরকম প্রিপারেশান নেবেন, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, আর সেই সাথে পুষ্টিকর খাবার খাবেন। নিয়মিত মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল সবুজ শাকসবজি লাল জাতীয় খাবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কলা খেজুর বাদামের মতো ফলগুলো খাবেন, কুসুম গরম 1 গ্লাস দুধ ও 2টো করে ডিম খাবেন। ব্যাস এতটুকু প্রিপারেশান নিলেই চলবে, আর কিছুর প্রয়োজন নেই। ফাইনালি যে কথাটা বলে শেষ করতে যাব সেটা হলো সেলাইয়ের ব্যাপারে। অনেকে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে সেলাইকে ভয় পান। দেখুন, সাইড কাটা সেলাই এগুলো ভয়ের কিছু নয়, এটা আপনার জন্যই ভালো। হয় কি, ডেলিভারির সময় বাচ্চা প্রেশার দেয় বেরোনোর জন্য, আপনি প্রেশার দিচ্ছেন তাকে বের করার জন্য। এখন যদি একটু প্রয়োজন হয় ডাক্তার সাইড কেটে দেবে, সাইড যদি কাটা না হয় তাহলে প্রচণ্ড প্রেশারে বাচ্চা বেরোলে আপনার যৌনাঙ্গ এবড়োথেবড়োভাবে ছিঁড়ে যেতে পারে, এতে আপনারই সবথেকে বেশি কষ্ট হবে। অথবা হয়তো বাচ্চা আপনার যৌনাঙ্গের মুখের কাছে এসে আটকে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না, মারা যাবে। আপনি কি সেটা চাইবেন? তীরে এসে তরি ডুবুক? কখনোই নয়। তাই যদি প্রয়োজন হয় একটু সাইড যদি ডাক্তাররা কেটে দেয় তাহলে আপনার জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। আর এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ডাক্তার আপনাকে অ্যানেস্থেশিয়া দেবে, লিকুইড অ্যানেস্থেশিয়া, সাইড কাটার সময়ও দেবে, সেলাইয়ের সময়ও দেবে, এটা নিয়ে টেনশান নেই। আর সবচেয়ে বেশি জরুরি ইনফরমেশান সেটা হচ্ছে সবার সাইড কাটার প্রয়োজন হয় না। আপনার পেলভিস যদি সময় মতো প্রসারিত হতে পারে তাহলে সাইড কাটা লাগবে না, আর যদি পেলভিস সময় মতো প্রসারিত না হয় তাহলে আপনাকে সাইড একটু কাটতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পেলভিসটা সময় মতো প্রসারিত হওয়ার জন্য কি করতে হবে? নিয়মিত লো কমেট ব্যবহার করতে হবে আর বাটারফ্লাই স্টাইলে বসে থাকতে হবে। ছবিতে দেখানো স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। নিয়মিত যদি এই বাটারফ্লাই স্টাইলে বসে থাকেন আর লো কমেট ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ এগুলোই ব্যায়াম, আর এই দুটো ব্যায়ামই পেলভিসকে সময় মতো প্রসারিত হতে সহায়তা করবে। হয়তোবা ভাগ্য ভালো হলে আপনার সাইড নাও কাটার প্রয়োজন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।